অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। এবং রয়েছেন আমাদের নিয়মিত ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির, তিনি হচ্ছে রিউমার স্ক্যানার বাংলাদেশের সিনিয়র ফ্যাক্ট চেকার। আমাদের তিনজনকেই স্বাগত, আমন্ত্রণ আজকের এই অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানে যাব তার আগে একটু দু লাইন বলে একটি ভিডিও দেখব যে গত 2-1 দিন ধরে ভারতীয় মিডিয়ায় আমরা দেখেছি যে বাংলাদেশে মোটামুটি একটা কু হয়ে গেছে, সেনাবাহিনীতে কু হয়ে গেছে। ওদের বাংলাদেশে ধীরে ধীরে সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে। সম্প্রতি 24শে ফেব্রুয়ারি বাংলাদেশে একটা সেনা অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের এয়ারফোর্সের সেনারা সেখানে বিদ্রোহ করেছে, আর তা ধীরে ধীরে বড় আকার নিতে পারে। আর তাতে করে চাপে পড়ে গিয়েছে বাংলাদেশের সেনা প্রধান। বিশ্লেষক, ওনার নাম হচ্ছেন আর.কে শ্রীবাস্তব, উনি একজন ভারতীয় অবসরপ্রাপ্ত কর্নেল। আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনায় যাব। তার আগে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। এই ভিডিওটিতে আপনি দেখেছেন এবং একজন বিশ্লেষক যিনি আর.কে শ্রীবাস্তব, তার কথা হয়তো শুনলেন। বিষয়টি কি আসলে? আচ্ছা, ধন্যবাদ। আজতকের যেটা দেখালেন, আমরা একটু যদি আরেকটু পিছনে ফিরি, আজতক হচ্ছে 2-3 দিন আগে এটা পাবলিশ করেছে, কিন্তু আমরা এটা দেখছিলাম ফেসবুকে আরো গত সপ্তাহ থেকে দেখছিলাম। তো আমরা এটা নিবিড়ভাবে কাজ করছিলাম এটা আসলে কিভাবে হচ্ছে যাচাই করা যায়, কারণ ওরা তো বেসলেস কথাবার্তা বলে। তো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে আমরা একটু সতর্কভাবে আগাই, সূত্রগুলো যাচাই করি। তো এরপরে দেখলাম যে আজতক করেছে, আবার আজকে ভারতের আরো 2টা গণমাধ্যম আমরা দেখেছি, সকালে ইকোনমিক টাইমস করেছে এবং এরপরেই ইন্ডিয়া টুডে নামে আরেকটা গণমাধ্যম করেছে। তো আমরা সন্ধ্যার পরে আইএসপিআর সাথে যোগাযোগ করেছিলাম রিউমার স্ক্যানার পক্ষ থেকে। আইএসপিআর আমাদেরকে বলেছে যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা ভুয়া, আমাদেরকে রিউমার স্ক্যানারকে বলেছে। এবং আরেকটি বিষয় আজতক বলেছিল যে সেনাপ্রধান তার যে সর্বশেষ সফর সেটা থেকে ফিরে তিনি শাহজালাল বিমানবন্দরে না নেমে ভিন্ন বিমানবন্দরে নেমেছেন। তো আইএসপিআর এর পক্ষ থেকে যিনি কথা বলেন, সাধারণত স্পোকস পারসন, তিনি আমাকে বলেছেন যে উনি নিজেও এই সফরে ছিলেন এবং উনি নিজে সেনাপ্রধানের সাথে ফিরেছেন। এবং এটা একেবারেই ভুয়া খবর যে ওনারা নিজেরাই হচ্ছে শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, অন্য কোনো বিমানবন্দরে নামেননি। এবং তিনি এই বিষয়টা নিশ্চিত করেছেন। এবং এই প্রোগ্রামে ঢোকার আগে কিছুক্ষণ আগে আইএসপিআর একটা বিবৃতিও দিয়েছে এই বিষয়ে, যে এই বিষয়টা পুরোটাই গুজব। ধন্যবাদ ফ্যাক্ট চেকার আবির। আমি গুজব মূল্য, এবং আপনি দেখছেন কত চমৎকারভাবে তারা বলছেন, মনে হয় যেন ঘটেই গেল। তো এর টার্গেট কি হতে পারে, এর কনটেক্সট এবং এর কন্টেন্টটা কি আসলে? মানে এমনি যখন আপনি কোনো বিষয়ের ফ্যাক্ট চেক করেন, কোনো ব্যক্তি যখন দিয়েছে, তখন তার একটা মনোসামাজিক ব্যাখ্যা দেওয়া যায় যে মানুষের আচরণ সবসময় ঋণাত্মক, ওকে ঠিকঠাক করতে হয়। সে হয়তো একটু আনন্দ পাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বিকৃত আনন্দও কেউ কেউ পায়, করে দেখি কেমন। কিন্তু আপনি যেটা দেখালেন তার সঙ্গে কিছুটা হলেও প্রপাগান্ডা যুক্ত। আমি এই কারণে প্রপাগান্ডা বলবো, আপনি যে টেলিভিশন চ্যানেল করলেন এখানে, সেটা খুব অপরিচিত না, তারা বেশ চলে, লোকজন দেখে। তার মানে কেবল অপারেটররা সেটা দেয়, সেটা একটা নিবন্ধিত টেলিভিশন চ্যানেল, সরকার জানে যে সে আছে। তো এরকম একটা চ্যানেল এই ধরনের একটা সংবাদ দেবে, এটা যদি একদিকে রাখি, আর অন্যদিকে যদি বাংলাদেশ থেকে এটা কেউ দেখে, মানে ধরুন সোশ্যাল মিডিয়াতে দেখছে বা ইউটিউবে দেখছে বা অন্য কোনো মাধ্যমে দেখছে, তাকে তো আগে মাথায় রাখতে হবে যে এখানে ঘন্টায় ঘন্টায় আপডেট হয় সংবাদ, মূলধারারই ধরেন প্রত্যেক টেলিভিশন চ্যানেলগুলো, এবং তারা কিছুক্ষণ পরপর, আমি ঘন্টা কেন বলি, 10 মিনিট 20 মিনিট পরপর প্রতিযোগিতার কারণে সংবাদ আপডেট দিতে থাকে। এইরকম একটা ঘটনা ঘটলো বাংলাদেশের 24টা টেলিভিশন, হাজার হাজার পত্রিকা নিবন্ধিত, তো হাজার হাজার, তারা কেউ দেখলো না। এখানে ধরুন প্রভাবশালী আন্তর্জাতিক যে সমস্ত গণমাধ্যমগুলো আছে, রয়টার আছে, সিএনএন আছে, বিবিসি আছে, যেখানে আমাদের উপদেষ্টারা অহরহ সাক্ষাৎকার দিচ্ছেন, তারা কেউ জানলো না। আস্তাক নামে একটা টেলিভিশন চ্যানেল হঠাৎ জেনে ফেললো যে বাংলাদেশে এরকম একটা সেনা বিদ্রোহ হচ্ছে। এবং এখন এটা নির্ভর করে যে কনটেক্সটে দেওয়া হচ্ছে, তাদের দর্শক শ্রোতারা কতখানি ইনফর্মড, কতখানি খোঁজ খবর রাখেন। তারাও তো একই জিনিস দেখতে পারেন, আমরা যেটা দেখছি সেটা তারাও দেখতে পারেন, এটা অনলাইনে গেলেই তারা দেখতে পারেন। কিন্তু এগুলো আসলে কতটুকু রাষ্ট্রীয় প্রপাগান্ডার অংশ আর কতটুকু মনিটাইজেশন, সে টাকা উপার্জন করতে চাইছে। এখন আপনি যদি রাষ্ট্রপক্ষকে জানতে চান, রাষ্ট্রপক্ষ বলবে যে আপনি দেখেন কেন, আপনাকে কেউ বলেছে দেখতে, কি প্রয়োজন? ঢাকায় একটা আন্তর্জাতিক সম্মেলনে এই জুলাই অভ্যুত্থানের পরপর এই প্রসঙ্গটা উঠেছিল, সেখানে ভারতীয় আপনার যারা ডিফেন্স এক্সপার্ট তারা ছিলেন, বিশ্লেষকরা ছিলেন, গণমাধ্যমের ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, অনেক বিভিন্ন পক্ষের, এমনকি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের সম্পাদকরাও ছিলেন। তো যখন প্রশ্ন করা হলো যে এরকম ঘটনা ঘটছে, মূলধারার গণমাধ্যমও মাঝে মধ্যে দিয়ে বসছে আর অন্যরা তো দিচ্ছে, আপনাদের বক্তব্য কি? তারা বলেন আপনি দেখেন কেন। আরে ভাই, দেখেন কেন, এটা তো কোনো উত্তর নাই। মানুষ কেন, স্বাভাবিকভাবে যেটা আসে,
আর ওইটা বের করা খুব কঠিন যে এটা স্টেট স্পন্সর প্রপাগান্ডার অংশ কিনা, যে আমি মুখ বন্ধ রাখবো, চুপচাপ থাকবো, কিন্তু কিছু গণমাধ্যম আমার পক্ষে কাজ করে যাবে এবং মানুষ বিশ্বাস করবে। কারণ প্রাথমিকভাবে যারা দেখছেন ওই দেশে বা ওই রাষ্ট্রে, সে হয়তো বাংলাদেশের গণমাধ্যম ওই মুহূর্তে খেয়াল করছেন না, তার জগৎটাই হয়তো সোশ্যাল মিডিয়াতে, তিনি হয়তো মূলধারার গণমাধ্যমে জানি না, তিনি ফেসবুকে যা দেখতে চান, সোশ্যাল মিডিয়াতে যা দেখতে চান, অতএব উদ্দেশ্য হতে পারে, আবারও বলি, টাকা উপার্জন করা, উদ্দেশ্য হতে পারে রাষ্ট্রীয় সহযোগিতায় বলবো না, এক ধরনের পৃষ্ঠপোষকতায় কিংবা অনুপ্রেরণায় দেখি না করে কোনো কিছু ছড়ানো যায় কিনা। এমন হতে পারে রাষ্ট্রের মধ্যে যুক্তই না, আমি করে দেখছি কিছু একটা যদি হয় এরকম। মানে ঘুরে ফিরে অর্থের ব্যাপারটা অস্বীকার করা যাবে না, অর্থের ব্যাপারটা অস্বীকার করা যাবে না, যেহেতু অনলাইনে এটা যায়। কিন্তু অন্য অর্থে এটাও উড়িয়ে দেওয়া যাবে না যে এটা নতুন একটা প্রবণতা। যেমন আমরা সাইবার ওয়ারফেয়ার বলতাম, তারপরে আমরা বলেছি ইনফরমেশন ওয়ারফেয়ার, এখন কিন্তু এটাও ওয়ারফেয়ারের অংশ। ওয়ারফেয়ার মানে প্রতিদিন যে অস্ত্র নিয়ে মহড়া দেবে, কেউ সার্জিক্যাল অপারেশন করবে তা কিন্তু না। হাজার হাজার মিডিয়া আউটলেট তৈরি হয়েছে এবং আপনি বলতে পারেন যে গণনার বাইরের সংখ্যক সামাজিক মাধ্যমে এগুলো কাজ করা যায়। তো আমি যদি তার কোনো একটা অংশকে কিছুটা হলেও প্রণোদিত করতে পারি যে এই ধরনের কাজ করলে আমার কিছুটা স্বার্থসিদ্ধি হয়, অসুবিধা কি? মানে আমার তো খুব কম খরচে এই কাজটা করা, যে আমার প্রচুর অস্ত্র করতে হলো না, লোকবল নিয়োগ করতে হলো না, কোনো কিছু হলো না, এবং একই সঙ্গে আমি কিন্তু গা বাঁচিয়ে চললাম। আমি তো করিনি, আমি কি করেছি? আমার সরকারি গণমাধ্যম এটা করেছে, অন্যরা করেছে। এটা আমার মনে হয় যে উত্তর হয়তো আপনি চাইছেন না। যদি যে কোনো ভালো দর্শক হলে সে নিশ্চয়ই আরেকটু দেখবেন, আরেকটু এগোবেন। আর যে ভদ্রলোককে বলছেন যে সাবেক সেনা কর্মকর্তা, তিনি একজন ডিফেন্স অ্যানালিস্ট, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ সেনাবাহিনী থেকে যখন অবসর নেওয়া হয়, অবসর নেওয়ার পরে তার কিন্তু দায়িত্ব থাকে সেনাবাহিনীর প্রতি, এবং এটা যে কোনো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানেন যে সেনাবাহিনী থেকে অবসর নিলেও তার কিন্তু সেনাবাহিনীর প্রতি যে অব্লিগেশন, তিনি কি করতে পারেন বা না করতে পারেন, তার কিন্তু একটা লিমিট আছে। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি তিনি সত্যি সত্যি সাবেক সেনা কর্মকর্তা হয়ে থাকেন। আমি জানি না। রেজওয়ানা, শামীমের কথার ভেতরেই কিন্তু আসছি, সেটা হচ্ছে যে আমরা খেয়াল করি যে শুধুমাত্র এই খবরগুলো যে এভাবে ছড়ায় তা না, এটা কিন্তু আবার একটি পক্ষ শেয়ারও করে, বেশ আনন্দের সাথে শেয়ার করে, সেখানে নানা স্লোগান দিয়ে শেয়ার করে। আসলে মানসিকতা কি, টার্গেটটা কি, অথবা বিষয়টা কি ঘটে আসলে এই ধরনের ভুয়া উদ্দীপক নিউজের ক্ষেত্রে? আচ্ছা, অনেক ধন্যবাদ শামীম ভাইকে, অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দেখুন, আমি একজন নৃবিজ্ঞানী হিসেবে একটা কথা বলি। আমার মনে হয় আপনারা যারা মিডিয়া একটা রাষ্ট্রের তার যে দর্শক শ্রোতা আছে, তার কান কি শুনতে চায়, এই ধরনের কতগুলো মুখরোচক জিনিস তৈরি করতেও পছন্দ করে। তার মূল কারণ হচ্ছে যে কিন্তু অনেক পরে আসে। অর্থাৎ আমি যখন একটা নিউজ তৈরি করছি বা এরকম একটা, এটা কিন্তু একটা নিউজ চ্যানেল আপনি যেটা দেখালেন, এবং আজ তাকের কিন্তু একটা হিন্দি ভার্সন আছে, ওটা ইন্ডিয়া টুডে গ্রুপ, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এরকম একটা নিউজ চ্যানেল, সে যখন এই ধরনের একটা কথা বলছে, আমি সম্ভবত দুদিন আগে এই ধরনের এই খবরটা মনে হয় 2-3 দিন আগের খবর, তার একটা স্পষ্টত একটা উদ্দেশ্য হচ্ছে তার রাষ্ট্রের নাগরিকের সাইকো সোশ্যাল অ্যাটিটিউডটা কি।